সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আজ তোমাদেরকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুজন কুমার দেব কৃষ্ণ, লেকচারার অফ আইসিটি, জগদল কলেজ, দিরাই, সুনামগঞ্জ। তো আজকে আমরা আলোচনা করব আইসিটি চ্যাপ্টার 1 নিয়ে। তো সেই চ্যাপ্টারের মধ্যে কি আছে চলো একটু শুরু করি দেখা। তো প্রথম চ্যাপ্টারে নাম হচ্ছে তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো চ্যাপ্টারের শুরুতেই যেটা আছে বিশ্বগ্রামের ধারণা, দেখতেই পাচ্ছ তোমরা সম্ভবত, আশা করি দেখা যাচ্ছে। বিশ্বগ্রাম জিনিসটা কি আসলে? আমাদের এই পৃথিবীতে আসলে এখন এমন রকম হয়ে গেছে যে প্রতিটা দেশ আমাদের কাছে এখন এক একটা গ্রামের মতো। কেননা আগেরকার দিনে যখন আমাদের আত্মীয় স্বজনরা যখন দেশের বাইরে থাকতো, তখন তাদের সাথে দেখা যেত যে আমাদের এই চিঠির মাধ্যমে অথবা এই আগেরকার ল্যান্ড ফোন এগুলোর মাধ্যমেই কথা বলতে হতো। তো একদিন কথা বললে দেখা যেত যে আর 6 মাসের মধ্যেও আর কথা বলা যাবে কিনা সেই নিয়েও আরও সন্দেহ আছে। তাছাড়া হয়তো বা অনেকেই চিঠি পাঠাতেন, তো একদিন চিঠি পাঠালে দেখা যায় সেই চিঠি পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লেগে যেত। তো অর্থাৎ আমাদের মধ্যে যোগাযোগের যে ধরনটা ছিল সেই ধরনটা ছিল অনেকটা পিকুলিয়ার একটা অবস্থায়। কিন্তু আজকের অবস্থাটুকু দেখলে কেমন মনে হয় যে আজ আমাদের জন্য আসলে যোগাযোগ করা তেমন কোনো ব্যাপারই না। আমাদের প্রায় সবারই, প্রত্যেকেরই ঘরে না ঘরে আত্মীয় স্বজন দেশের বাইরে থাকেন, কিন্তু আমরা কি কখনো তাদেরকে এতটা মানে কি বলবো, এতটা কি মিস করি? মনে তো হয় না এতটা মিস করি। কেননা যখনই আমাদের মনে পড়ে ওদের কথা, তখনই সাথে সাথে আমরা কি করি, এই ধরো ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার এগুলো দিয়ে আমরা সাথে সাথে আমরা কল করে ফেলি। শুধুই কি কল, আমরা তাদেরকে দেখতে পারি তারা কখন কি করছে না করছে, কি খাচ্ছে না খাচ্ছে, এগুলো আমরা দেখতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের যে আত্মীয় স্বজন যারা দেশের বাইরে থাকেন, তারা খাওয়ার টেবিলে বসেই দেখা যায় এই হোয়াটসঅ্যাপ ওপেন করে বসে আছেন, ভিডিও কলে দেখতেছেন যে তুমি কি খাচ্ছ, উনি কি খাচ্ছে, এরকম করেই দেখা যায় আমরা চলাফেরা করি। তো আমাদের একদমই মনে হয় না যে আমাদের আত্মীয় স্বজন যে আসলে দেশের বাইরে আছে, সেটা কখনোই আমরা ফিল করি না। তো এই যে যোগাযোগ ব্যবস্থার এই উন্নতির জন্যই কিন্তু আমরা এতটা কাছাকাছি চলে আসতে পারছি, অর্থাৎ আমাদের মধ্যে দূরত্বের পরিমাণটা কমিয়ে গেছে। তো যত দিন যাবে আসলে ততই দেখা যাবে যে আমাদের মধ্যে দূরত্বের পরিমাণটা আরো বেশি কমে যাবে, যেটা এখন যতটুকু কাছে মনে হচ্ছে আর কিছুদিন পরে হয়তো দেখা যাবে যে এতটা না, এর চেয়ে আরো বেশি অনেক কাছেই আমরা থাকতে পারছি। তো এই টোটাল ধারণাটাকে যদি আমি পুরো দেশটাকে যদি এক একটা দেশকে যদি আমি একটা গ্রামের সাথে তুলনা করি, তাহলে দেখতে পাবো যে পুরো বিশ্বটাই অনেকগুলো গ্রামের সমষ্টি। এবং গ্রাম কেন বলা হচ্ছে আসলে, কারণ আমরা শহরে যারা থাকি তারা আমরা বুঝতে পারি যে আমাদের যান্ত্রিক জীবন, সেই যান্ত্রিক জীবনেই দেখা যায় আমাদের একজন আরেকজনের সাথে খুব বেশি একটা আমরা সময় দিতে পারি না, বা একজন আরেকজনের সাথে খুব বেশি মেলামেশা করা যায় না। কিন্তু গ্রামের ক্ষেত্রে যে ব্যাপারটুকু আমাদের দেখা যায়, আমরা খুবই ফ্রেন্ডলি আমরা চলাফেরা করতে পারি। অর্থাৎ গ্রামে যখন লোকগুলো থাকে তখন তারা কখনোই মনে করে না যে আসলে আমরা একা আছি। সবসময় আমাদের আশেপাশের মানুষের সাথে আমাদের একটা কমিউনিকেশন থেকেই যায়। তো সেই গ্রামগুলোর সাথে যদি আমরা বিশ্ব গ্রামগুলোর তুলনা করে থাকি, তাহলে দেখতে পাবো যে এই বিশ্বগ্রামটাই হচ্ছে আমাদের পুরো ওয়ার্ল্ড, অর্থাৎ পুরো ওয়ার্ল্ডটাকে আমরা বিশ্বের গ্রামগুলোর সাথে তুলনা করতে পারি। তো সেই বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষ একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা সহজেই তাদের চিন্তা চেতনা, অভিজ্ঞতা, সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি বিনিময় করতে পারে।
একে অপরকে সেবা এবং তথ্যের আদান প্রদান করে থাকে। অর্থাৎ এই বিশ্বগ্রাম যদি আমাদের হতে হয়, অর্থাৎ বিশ্বগ্রামের সাথে যদি আমাদের পুরো পৃথিবীটাকে আমরা তুলনা করি, তাহলে সেই গ্রামের মধ্যে প্রতিটা কান্ট্রি একটা আরেকটা কান্ট্রি, এবং সেই কান্ট্রির মানুষগুলো আমাদের কি করতে হবে, এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমাদের ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে, যাতে আমরা খুব সহজেই একটি দেশের একজন মানুষের বা একটি গ্রুপের এই যে মেসেজটুকু বা আমাদের যে অভিজ্ঞতা, এই সব কিছু যাতে আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারি। এটাই হচ্ছে মূলত বিশ্বগ্রামের মেইন ধারণাটা। তো এই বিশ্বগ্রামের মধ্যে এই যে কমিউনিকেশন এর মাধ্যম যেগুলো আছে, সেই কমিউনিকেশন মাধ্যমগুলোর মধ্যে আমাদের কয়েকটি, যেমন বলি স্কাইপ, তারপর হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, ইমো, ভাইবার, এই ধরনের যতগুলো সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলোর ইউজ তোমরা সবাই আসলে জানো। তো তোমরা বুঝতেই পারছো সেই সফটওয়্যারগুলো দিয়ে আসলে কিভাবে আমরা একজন আরেকজনের সাথে যুক্ত থাকতে পারি। যেমন ফেসবুক, এটা তো হচ্ছে সামাজিক মাধ্যম, সবাই এর সাথে আসলে কানেক্টেড থাকো। এতে দেখা যায় যে দেশের বা বিদেশের বিভিন্ন মানুষ বা সংস্কৃতি, ওদের সাথে আমরা কিভাবে কানেক্টেড থাকতে পারি, আমাদের যে ইনফরমেশনগুলো তাদের সাথে আমরা শেয়ার করতে পারি, বা তাদের ইনফরমেশন যেগুলো আছে সেগুলো ওরা আমাদেরকে শেয়ার করতে পারে। তারপর চাইলে আমরা তাদেরকে অডিও কল করতে পারি, ভিডিও কল করতে পারি। তারপর স্কাইপেতে সেই একই সুযোগই পাওয়া যায়, টুইটারেও একই ধরনের সুযোগ পাওয়া যায়। অর্থাৎ এইসব সফটওয়্যারগুলোর মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির এই ব্যবহার করে, এবং কিছু ইলেকট্রনিক ডিভাইস যেমন হতে পারে সেটা তোমার কম্পিউটারও হতে পারে, তারপর স্মার্টফোনও হতে পারে, এইসব ডিভাইসগুলো ব্যবহার করেই আসলে আমরা এর সুফলটা পেতে পারি। তারপর এই বিশ্বগ্রামের যে উপাদান যেগুলো, মিনিমাম কি কি জিনিস আমাদের লাগবে সেই বিশ্বগ্রামের সাথে আমরা যদি কানেক্টেড হই, সেই উপাদানগুলোর মধ্যে প্রথমেই যেটা হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার জিনিসটা কি আসলে? হার্ডওয়্যারটা হচ্ছে সেই সব এই বস্তু যেগুলোকে আমরা কি করতে পারি, টাচ করতে পারি, ছুঁতে পারি, ধরতে পারি, এই জিনিসগুলোকে সাধারণত আমরা হার্ডওয়্যার বলে থাকি। অর্থাৎ এগুলো হচ্ছে একটা ফিজিক্যাল কম্পোনেন্ট। কিসের ফিজিক্যাল কম্পোনেন্ট? হতে পারে সেটা একটা কম্পিউটার, সেই কম্পিউটারের ফিজিক্যাল কম্পোনেন্ট, যেমন ধরো মাউস আছে, তারপর কিবোর্ড, তারপর এই প্রিন্টার, স্ক্যানার, এইসব যে ডিভাইসগুলো আমরা যেগুলোকে দেখে থাকি সেগুলোকে বলা হয় এই হার্ডওয়্যার। শুধু যে এগুলোই থাকবে তা না, সবার হয়তো বা কম্পিউটার থাকতে হবে এমন কোনো কথা নেই। অনেকের হয়তো আমাদের কম্পিউটার নাই, তো যাদের কম্পিউটার নেই তারা কি আমরা আসলে এই গ্লোবাল ভিলেজের সাথে কি আমরা কানেক্টেড হতে পারবো না? নিশ্চয়ই পারবো। কিভাবে? যেমন মোবাইল ফোন, মোবাইল ফোনের মধ্যে রয়েছে স্মার্টফোন, তারপর অডিও ভিডিও রেকর্ডার, ওয়েবক্যাম, স্যাটেলাইট, রেডিও, টেলিভিশন, এগুলোও হচ্ছে হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত। আচ্ছা, এবারে এগুলো থাকলো, এগুলোর সাথে আরও কি লাগবে? সেকেন্ড স্টেপে আমরা যেটা বলবো এই সফটওয়্যার, বাংলায় যেটাকে বলে প্রোগ্রাম। প্রোগ্রাম বা সফটওয়্যার হচ্ছে কম্পিউটারকে কার্যোপযোগী করার জন্য কতগুলো নির্দেশাবলী। এই নির্দেশাবলীর সমষ্টিগুলোকে আসলে বলা হয় প্রোগ্রাম বা সফটওয়্যার। আরও যদি ক্লিয়ারলি জিনিসটা বলি তোমাদেরকে, যেমন ধরো তুমি যখন নতুন একটা স্মার্টফোন তুমি কিনলা, সেই স্মার্টফোনের মধ্যে কোনো সফটওয়্যার নেই, তাহলে কি তুমি সেই স্মার্টফোনটা ইউজ করতে পারবা? নিশ্চয়ই না। যেমন সফটওয়্যারগুলো কীভাবে যদি আমরা বলি, যেমন আমরা সাধারণত যখন নেট ব্রাউজিং করতে যাই, সেই নেট ব্রাউজিং করার জন্য আমাদের কি প্রয়োজন হয়? অপেরা মিনি ইউজ করি, গুগল ক্রোম ইউজ করি, এগুলো করি। তারপর ধরো আমরা অডিও বা MP3 গান যদি আমরা বাজাই, বা MP4 বা ভিডিও যেগুলোকে বলি আর কি, সেগুলো যদি বাজাতে হয় তাহলে আমাদেরকে কী করতে হবে? বিভিন্ন ধরনের সফটওয়্যার যেমন ম্যাক্স প্লেয়ার বা এই ধরনের আরও কিছু সফটওয়্যারগুলো আমাদেরকে অবশ্যই ইনস্টল করতে হবে। তো এগুলোই হচ্ছে সাধারণত সফটওয়্যার। তো এরকম আরও কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো
সাধারণত কম্পিউটারের সাথে বা স্মার্টফোনের সাথে যুক্ত হয়ে সেই স্মার্টফোন বা কম্পিউটারটাকে অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসটাকে অ্যাক্টিভ করে এবং আমাদেরকে কাজ করার জন্য একটা পরিবেশ তৈরি করে দেয়। তো সেই সফটওয়্যারের মধ্যে রয়েছে যেমন অপারেটিং সিস্টেম, তারপর ব্রাউজিং সফটওয়্যার, কমিউনিকেটিং সফটওয়্যার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইত্যাদি। তো অপারেটিং সিস্টেমটা কি আসলে? অপারেটিং সিস্টেমটা হচ্ছে ওই যে কম্পিউটার খুললে আমরা যেটা দেখতে পাই যে উইন্ডোজ, সবাই আমরা হয়তো বা নাম শুনেছি, সেই উইন্ডোজটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। তারপর ব্রাউজিং সফটওয়্যার, এই যে এতক্ষণ যতগুলো সফটওয়্যারের নাম বললাম, এই যে ম্যাক্স প্লেয়ার, গুগল ক্রোম বা অপেরা মিনি, এগুলো হচ্ছে এই ব্রাউজিং সফটওয়্যার বা কমিউনিকেটিং সফটওয়্যার এগুলোকে বলা হয়ে থাকে। তো এই সফটওয়্যারগুলো আসলে আমাদের প্রয়োজন হয়। তারপর হচ্ছে থার্ড স্টেপ, যেটা ব্যক্তিবর্গের সক্ষমতা অর্থাৎ হিউম্যান ক্যাপাসিটি। আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসও থাকলো, আমাদের সফটওয়্যারও থাকলো, আমাদের সব কিছুই কিন্তু থাকলো, কিন্তু দেখা গেল যে ইউজ করার মতো কেউ আসলে নাই, আমরা সেগুলো ইউজ করতে পারি না। তাহলে কি কোনো লাভ আছে সেগুলো থেকে? নিশ্চয়ই না। তাহলে আমাদেরকে কি করতে হবে? সেই ডিভাইসগুলোকে বা সেই সফটওয়্যারগুলোকে ইউজ করার জন্য আমাদের সেই দক্ষ হিউম্যান ক্যাপাসিটি আমাদের থাকতেই হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা এটা থাকতেই হবে। অর্থাৎ মানুষ ছাড়া কিন্তু আমরা সবগুলোই কিন্তু করতেছি একমাত্র মানুষের উদ্দেশ্যেই, মানুষের যোগাযোগ করার উদ্দেশ্যেই, কিন্তু সেই মানুষরাই যদি আমরা না থাকি তাহলে বাকি সবগুলো থেকে তো আসলে আমাদের কোনো লাভ হবে না। তারপর 4 নাম্বার স্টেপটা হচ্ছে ডেটা বা ইনফরমেশন। এটা হচ্ছে আরেকটি প্রধান ব্যাপার। অর্থাৎ উপরের যে তিনটা, সেই তিনটা আমাদের আছে এবার। তাহলে এবার আমরা কি করতে পারবো? আমরা ডেটা বা আমাদের ইনফরমেশনগুলোকে শেয়ার করতে পারবো। এবার আসো, সেই ডেটা বা ইনফরমেশনগুলো আসলে কি? ডেটা হচ্ছে ইনফরমেশনের একটি উপাদান। অর্থাৎ আরও যদি সিম্পলি আমরা বলি, যেমন আমাদের ফুল বডিতে বিভিন্ন অঙ্গ হচ্ছে হাত, পা, মাথা, চোখ ইত্যাদি। কিন্তু শরীর গঠনের মূল এককটাকে কি বলা হয়? কোষ বলে, তাই না? ঠিক একইভাবে যে কোনো ইনফরমেশনের একক ইউনিট হচ্ছে ডেটা। অর্থাৎ এই যেমন ধরো ছোট একটি অঙ্ক বা একটু বর্ণনা অথবা কোনো টেক্সট অথবা কোনো ইমেজ অথবা হতে পারে সেটা কোনো অডিও বা ভিডিও, এমনকি বিভিন্ন ধরনের গ্রাফও হতে পারে, যেগুলো আমাদের ডেটা হিসেবে কাজ করে। এবং এই ধরনের অসংখ্য ডেটাগুলোকে যদি আমরা পাশাপাশি সাজানোর পর এটি আমাদেরকে যে ধারণা দিবে, সেই ধারণাটাই হচ্ছে আসলে ইনফরমেশন। তো সেই ইনফরমেশনগুলোই সাধারণত আমরা শেয়ার করে থাকি আমাদের এই গ্লোবাল ভিলেজের এই সিস্টেমগুলোতে। তারপর হচ্ছে ইন্টারনেটের কানেকশন। এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। অর্থাৎ ইন্টারনেট আমাদের সংযুক্ত থাকতেই হবে, মাস্ট। ইন্টারনেট যদি না থাকে তাহলে কিন্তু আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আমরা কি করতে পারবো না? আমাদের যে ইনফরমেশনটুকু, যেটা আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশনটাকে শেয়ার করা, সেই ইনফরমেশনটুকু আসলে আমরা শেয়ার করতে পারবো না। তাহলে কি করতে হবে? শেয়ারিংয়ের মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই ইনফরমেশন। আর সেই ইনফরমেশনটাকে শেয়ার করতে গেলে আমাদের কি লাগবে? ইলেকট্রনিক্স ডিভাইস, একই সাথে আমাদের ইন্টারনেট কানেক্টেড হতেই হবে। তারপর আসো নেক্সট আমরা চলে যাই বিশ্বায়নের বৈশিষ্ট্য। এগুলো তোমরা পড়ে নিও। তারপর হচ্ছে বিশ্বায়নের মাধ্যম, এটাও তোমরা একটু পড়ে নিও, একটু দেখে নিও। তারপর এবার আসো, এই যে বিশ্বায়নটা হচ্ছে, এই বিশ্বায়নের কিছু ইতিবাচক দিক আছে, আবার কিছু নেতিবাচক দিক আছে। তো ইতিবাচক দিকটা কোনগুলো? উপরে দেখতেই পাচ্ছ 1 থেকে 11 পর্যন্ত অনেকগুলো টপিকস এখানে বলে দেয়া আছে। তা আমি একটু হাইলাইটস করি তোমাদের। যেমন নাম্বার 1 বলছি কি, যে কোনো স্থানের সাথে তাৎক্ষণিক এবং কার্যকর যোগাযোগ সম্ভব হয়। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। অর্থাৎ যে যেখানেই থাকি না কিসের জন্য আমরা কি করতে পারি? মুহূর্তের মধ্যেই
একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি, যে দেশে যে স্থানে যে কোনো প্রান্তেই আমরা থাকি না কিসের জন্য, যোগাযোগটা এখন আমাদের জন্য কি একদম ইনস্ট্যান্টলি এবং ভেরি মাচ ইফেক্টিভ ওয়ে। নাম্বার টু, কম খরচে বিশ্বের যে কোনো প্রান্তের লোকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়। এটা হচ্ছে আরেকটা টপ ফিচার, কারণ সব কিছুই কিন্তু একটু খরচের ওপরই নির্ভর করে। যেমন আগেরকার দিনে যারা, তোমরা হয়তো কথা বলোনি সেরকম, বা তোমরা হয়তো সেই জিনিসগুলো আসলে দেখোনি, কিন্তু তোমাদের যারা বড় যারা আছে বা সিনিয়র লেভেলের যারা ফ্যামিলি মেম্বার আছেন ওনাদেরকে জিজ্ঞেস করলে তোমরা দেখতে পাবা যে আগে একটা ফোন করতে গেলে আসলে কেমন হইতো। বিদেশে যখন কেউ কারোর সাথে ফোন করতো তখন দেখা গেছে চাইতো যে প্রতি মিনিটে 100 টাকা, 80 টাকা, 150 টাকা এরকম করে দিতে হতো, যেটা আসলে এখন ভাবলেও অনেকটা অবাক লাগে। তো এখন আমরা কি করি, এখন খুবই মানে চিপ রেটে আমরা কি করতে পারি, কারোর সাথে কথা বলতে পারি। আর যদি আমরা ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করি, যেমন ধরো ইমো বা হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করি, তাহলে আমাদেরকে কি করতে হয়, শুধু এমবির মাধ্যমে কিন্তু আমরা একজন আরেকজনের সাথে অনেক কম খরচে কথা বলতে পারি, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের জন্য একটা গ্রেট ফিচার। তারপর হচ্ছে মনুষ্য শক্তির অপচয় রোধ অ্যান্ড কাজের দক্ষতা ও গতি বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, ধরো তোমার একজন আত্মীয়, সে ঢাকায় থাকে, এখন তুমি থাকো সিলেটে। তো তুমি সিলেট থেকে হঠাৎ করে এত প্রয়োজন হয়েছে তার, কিন্তু তোমার সাথে আর যোগাযোগ করার কোনো ওয়ে নেই, অর্থাৎ আমি আগেরকার দিনগুলোর কথা বলতে চাচ্ছি আর কি। তো তখন মানুষ কি করতো আসলে, সে ফিজিক্যালি সিলেট থেকে ওই ঢাকাতে যেয়ে তার সাথে দেখা করতে হইতো। তো সিলেট থেকে কি ঢাকা যাওয়া কি এত ইজি? 7-8 ঘন্টা ট্রেন জার্নি করে বা বাস জার্নি করে তারপর যাবা, এতে কি তোমার এনার্জি লস হবে না? অবশ্যই হবে। তো সেই শক্তির অপচয়টাই কিন্তু এখন রোধ হয়ে গেছে কিসের মাধ্যমে? শুধুমাত্র এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো থাকার জন্যই। এবং আমাদের কাজের দক্ষতা এবং গতিটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে আমাদের সেই 7-8 ঘন্টা জার্নি করার পর দেখা হয়ে যে কথাবার্তা হইতো বা কাজটুকু আমরা করতাম, সেটা দেখা গেল এখন আমরা মুহূর্তের মধ্যেই করে ফেলতেছি, 2-3 মিনিটের ভিতরেই সব কিছুই শেষ। তার মানে কি, আমার কাজের দক্ষতাটাও বৃদ্ধি পাইলো এবং গতিটাও তো নিশ্চয়ই বৃদ্ধি পাইছে, এবং শারীরিক শক্তির ব্যাপার যদি বলে থাকি, যা হলে তো আমার যে শক্তি ছিল সেই শক্তি পুরোটাই থেকেই গেল, তাই না? তারপর নাম্বার 4 হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে এবং লেনদেনটা সহজতর হচ্ছে। হ্যাঁ, ঠিকই আছে। ব্যবসা বাণিজ্য আমাদের আগে যেরকম ব্যবসা বাণিজ্য আমরা করতাম, এখন তো আসলে সেই ধরনের ব্যবসা বাণিজ্য আমরা সেই পুরোনো স্টাইলে আমরা করি না। এখন আমরা কিভাবে করি, নিউলি স্টাইলে। তারপর হচ্ছে লেনদেন, লেনদেনের যে ব্যাপারটুকু এখন ফিজিক্যাল ফিজিক্যালি আমরা কিন্তু লেনদেন করি না, অনেকটা ইলেকট্রনিক্যালি লেনদেন করে ফেলছি। কিভাবে? যেমন ব্যাংকের মাধ্যমে আমরা করতেছি, তারপর কি আরও কিছু অ্যাপস যেরকম বিকাশ বলো বা ইউকেশ বলো, এই ধরনের বিভিন্ন মাধ্যম যেগুলো আছে সেই মাধ্যমগুলো দিয়েই আমরা সহজে লেনদেন করতে পারছি, এবং বিভিন্ন কোয়ালিটির বিজনেস আমাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে। এক ধরনের বিজনেসই যে আমরা করছি বা গতানুগতিক বিজনেস যে আমরা করছি আসলে তা কিন্তু না, এখন বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির বিজনেস আমাদের মধ্যে আসছে এবং আমরা সেগুলোতে ইনভলভ হচ্ছি, যেটা কিছুদিন আগেও আসলে মানুষ কল্পনাই করতে পারতো না। আচ্ছা যাক, সেই বিজনেসগুলো কী ধরনের হতে পারে সেটা আমরা পরে দেখব। নিচে কিছু আরও যখন আমরা পড়তে যাব তখন আমরা দেখব যে আসলে কিভাবে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি, অর্থাৎ এই টপিক্সটা হচ্ছে ই কমার্সের আন্ডারে। ওকে, যখন আমরা ই কমার্স পড়বো তখন আমরা দেখে নিব। আচ্ছা, পরবর্তীটা হচ্ছে নাম্বার 5, শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ এবং প্রদান সহজতর হয়েছে, বিভিন্ন গবেষণার ফলাফল সহজে জানা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একটা টপ ফিচার্স, যে ফিচার্সটা এই মুহূর্তে আমি তোমাদের সাথে শেয়ার করছি। শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ এবং প্রদান সহজতর হচ্ছে, এটার সবচেয়ে বাস্তব এক্সাম্পল হচ্ছে যেটা এই মুহূর্তে তোমরা আমার সাথে করছো বা আমি তোমাদের সাথে যেটা করছি। কিভাবে? আজ দেখো, আমাদের ফিজিক্যালি কিন্তু ক্লাসটা নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা ফিজিক্যালি ক্লাসটা আমরা নেই নাই কিসের জন্য? করোনা প্যান্ডেমিকের জন্য, তাই না? তাহলে বিনিময়ে কি হইতো? আমাদের স্কুল কলেজ তো বন্ধ। স্কুল কলেজ বন্ধ মানে কি?
কোনো ক্লাস কোনো কিছুই হবে না, আমরা পড়ালেখা করতে পারবো না, এটাই তো। কিন্তু আসলে তাই কি হচ্ছে? নিশ্চয়ই না। কারণ কি, আমরা এমনভাবে এখন আমরা অনলাইনে ক্লাস করতেছি যে ক্লাসটা আসলে এখান থেকে, যেমন আমি এই মুহূর্তে আমি সিলেটে আছি, তোমরা আছো হয়তোবা তোমাদের বাড়িতে, ঘরে। আমি কি করতেছি, এখান থেকে আমি আমার যা পড়ানোর যা লেকচারগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। কিসের মাধ্যমে? এই অনলাইন ক্লাসের মাধ্যমে, ওভার ইন্টারনেট। এই ইন্টারনেটটা ইউজ করার মাধ্যমে কিন্তু আমি সেই কাজটা আমি করতে পারছি, এবং তোমরা ঘরে বসেই সেই ক্লাসটা, যেটা তোমরা ফিজিক্যালি যেটা পেতে, ক্লাসরুমে যেটা পেতে, সেটা এখন পাচ্ছ নিজের হাতে, নিজের মোবাইলে, নিজের কম্পিউটারে, নিজের ঘরে বসেই তোমরা সেই কাজটুকু তোমরা করতে পারছো। তাহলে কি এটা আমাদের জন্য শিক্ষা ব্যবস্থাটা কি সহজ হয়ে গেল না? এবং সেই শিক্ষা ব্যবস্থাটা এতই সহজ হচ্ছে, আগেরকার দিনে আমাদের কি করতে হতো? বইয়ের বোঝা নিয়ে স্কুলে কলেজে যাইতে হতো। আর এখন কি, কারোর কাছে বই খুঁজে পাওয়া যায় না। কিসের জন্য? আমি কেন এই মোটা মোটা বইগুলো আমি ইউজ করব, বা এই মোটা মোটা বইগুলো কিসের জন্য আমি এই বই নিয়ে বেড়াবো? এখন আমরা কি করতে পারি? এই অনলাইনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বইয়ের পিডিএফ আমরা ডাউনলোড করতে পারি, সেই পিডিএফ দেখে দেখেই কিন্তু আমরা পড়তে পারি, তাই না? এতে আমাদের কি হয়েছে, এই ছোট্ট একটা মোবাইল ডিভাইসের মধ্যে দেখা যায় যে আমরা শত শত, হাজার হাজার বই এখানে স্টোর করে রাখতেছি। পকেটের মধ্যে মোবাইলটাই থাকছে, কিন্তু দেখা গেল যে যখন যে বইয়ের প্রয়োজন, তুমি সেই পকেট থেকে মোবাইল বের করে তুমি সেটা ইউজ করতে পারছো। তার মানে কি, শিক্ষা ব্যবস্থাটা কি অনেক সহজ হয়েছে না আগের চাইতে? নিশ্চয়ই অনেক সহজ। তারপর কি, এই যে আমাদের ইন্টারনেটে বিভিন্ন ধরনের টপিকসের ওপর বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন টিচারের অনেক লেকচারগুলো সংযোজিত করা আছে। যখন আমরা যে টপিকসগুলো বুঝতে পারি না, সেই টপিকসগুলো দিয়ে যদি আমরা ইন্টারনেটে সার্চ করি, তাহলে ইজিলি আমাদের কাঙ্ক্ষিত যে ইনফরমেশনটা নেট থেকে আমরা পেয়ে যাচ্ছি। তার মানে কি, শিক্ষা ব্যবস্থায় এই যে উন্নতি, সেই উন্নতির পেছনে শুধুমাত্র এই ইন্টারনেটের এবং আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর সফলতা রয়েছে, এবং এগুলোর মাধ্যমে কিন্তু আমরা সেই এই ফলাফলটুকু আমরা পাচ্ছি। ওকে, তারপর হচ্ছে মানুষের স্বাস্থ্য এবং উন্নত চিকিৎসা সেবা পাওয়ার সহজতর হয়েছে। মানুষের স্বাস্থ্য এবং উন্নত চিকিৎসা সেবা, হ্যাঁ, চিকিৎসা সেবা এবং স্বাস্থ্যের দুইটা তো একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবেই জড়িত। আগেরকার দিনে কি হইতো, বিভিন্ন ধরনের রোগে মানুষ মারা যাইতো। কিসের জন্য? অনেক সময় দেখা যাইতো যে রোগ নির্ণয় করাই যাইতো না, আবার রোগ নির্ণয় করা গেলেও সে অনুযায়ী ঔষধ বা সে অনুযায়ী ট্রিটমেন্ট আমরা পেতাম না। কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা বিভিন্ন কোয়ালিটির যে রিসার্চগুলো হচ্ছে, সেই রিসার্চগুলোর মাধ্যমে আমরা কি করতে পারতেছি, বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল রোগ যেগুলো আছে, সেই রোগগুলোকে আমরা নির্ণয় করতে পারতেছি, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট কি হবে বা না হবে, তার জন্য আমরা ভালো একটা উন্নত চিকিৎসা সেবাটা পাচ্ছি। কিভাবে? আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা সেভাবেই আমাদেরকে সেই সেবাটা দিচ্ছেন। এখন ওনারা কিভাবে সেই সেবাটা শিখলো, সেই শেখার মাধ্যমটাই হচ্ছে এই ইন্টারনেট। কারণ এই ইন্টারনেটে মাধ্যমে ওনারা কি করতে পারে, খুব সহজেই ওনারাও দেখে নিতে পারে কিভাবে একটা রোগীকে, এ ধরনের রোগে কি ধরনের চিকিৎসা দেয়া যায় বা না দেয়া যায়, সেই জিনিসগুলো ওনারা ভালো করে দেখতে পারে, এবং আমরা সেই সুফলটাই পাই। এর ফলে দেখা যায় যে আমাদের যে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের যে ব্যাপারটা, সেই ব্যাপারগুলোতে আগের চাইতে অনেক উন্নতভাবে পাচ্ছি। তারপর হচ্ছে মানব সম্পদের উন্নয়ন এবং সকল ব্যবস্থাপনার খরচ কমে আসছে, এবং জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে। তারপর হচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা পজিটিভ আসপেক্ট আমাদের জন্য, যে আউটসোর্সিং এর মাধ্যমে আমরা ঘরে বসে কি করতে পারতেছি, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। কিভাবে? আগে আমরা শুধুমাত্র দেশের গণ্ডির ভিতরেই কিন্তু পড়ে থাকতাম, এবং বিদেশের কাজ করতে গেলে আমাদেরকে বিদেশে যেয়েই কাজ করতে হতো। কিন্তু এখন দেখা গেছে যে আমরা ঘরে বসে আসলে বিদেশের কাজগুলো করতে পারতেছি, এবং
অনেক দামে আসলে সেটা আমরা করতে পারতেছি, যেটা আমাদের দেশের জন্য যে রেট, আমরা বিদেশ থেকে তার চেয়ে আরও বেশি রেট নিয়ে আমরা কাজ করতেছি। অর্থাৎ কি, আমরা ঘরে বসেই বৈদেশিক মুদ্রাটা অর্জন করতে পারছি। বিস্তারিত এটা সম্পর্কে, এটা নিয়ে আরও অনেক কথাই বলতে হবে, শুধুমাত্র আমি তোমাদেরকে একটা হালকা একটা প্রিভিউ দিচ্ছি জাস্ট। এটা আউটসোর্সিং টপিক যখন আমরা পড়বো তখন সেই টপিক্সেই পুরো ডিটেলসটা আমরা জেনে নেব। তারপর হচ্ছে যে কোনো তথ্য ইন্টারনেটে পাওয়া সম্ভব। হ্যাঁ, যে কোনো ধরনের আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো সমস্যা যেগুলো আমরা বুঝতে পারি না সেইগুলো নিয়ে শুধুমাত্র একটা সার্চ দিলেই আমরা কি করতে পারবো, আমাদের যে ধরনের প্রবলেম সেই প্রবলেম থেকে সলিউশন হওয়ার জন্য অনেক ইনফরমেশন ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা সেগুলো ইউজ করতে পারবো। তারপর হচ্ছে অনলাইন লাইব্রেরি, অনলাইন ইউনিভার্সিটি, বুক, অনলাইন পেপার ইত্যাদি সুবিধা ভোগ করা। এই জিনিসগুলো আসলে আমাদের কাছে এতই ইজি হয়েছে যে অনলাইনে বিভিন্ন লাইব্রেরি, যেমন তুমি যদি এখন চাও যে না আমি ইংল্যান্ডের যে কোনো লাইব্রেরি থেকে ওই লাইব্রেরিতে দেখবো যে কোন ধরনের বই আছে বা না আছে, হ্যাঁ তুমি চাইলে এখনই তুমি দেখতে পারবা। কিভাবে? একটু ইন্টারনেট ইউজ করো, একটু সার্চ করো, পেয়ে যাবা তুমি। তারপর হচ্ছে অনলাইন ইউনিভার্সিটি। হ্যাঁ, এটা হচ্ছে সাময়িক সময়ের এই বর্তমান সময়ের জন্য, অর্থাৎ সাম্প্রতিক সময়ের জন্য আমাদের একটা টপ ফ্যাসিলিটি হচ্ছে আমরা বিভিন্ন কোয়ালিটির ইউনিভার্সিটি দেশের ভিতরে বা দেশের বাইরে যে কোনো প্রান্তে অনেক ইউনিভার্সিটি তৈরি হয়েছে, যে ইউনিভার্সিটিগুলো ফিজিক্যালি আমাদের যে ক্লাস করতে হয় না, আমরা ঘরে বসে সেই ইউনিভার্সিটিগুলোতে অনলাইনেই ক্লাস করতে পারছি এবং এখান থেকেই আমরা সেই ডিগ্রিটা নিতে পারছি। তারপর হচ্ছে ইবুক, ইবুকের কথাই তো বললামই যে ছোট একটা ডিভাইসের মধ্যে তুমি শত শত বই স্টোর করে তুমি রাখতে পারবা। এর মাধ্যমে কি হবে, তোমার কি এই কাগজের তৈরি বইয়ের বোঝাটা তোমাকে বহন করতে হবে না। এটা হচ্ছে ইবুকের সুবিধাটা। তারপর অনলাইন পেপার, অনলাইন পেপার তো একটা টপ ফিচার। এখন তো আর আমার মনে হয় না কারো বাসাতে আমরা এই কাগজের পেপারগুলো রাখি কি না বা সেই পেপারগুলো পড়ি কি না, আমার কাছে অনেকটাই রেয়ার মনে হয় আর কি। এখন আমরা যে কোনো কোয়ালিটির বই বা পেপার এখন অনলাইনেই পড়ে ফেলি। অর্থাৎ সব কিছু যদি আমরা বলি তাহলে দেখতে পারবো যে আমাদের পুরো পৃথিবীটাই কি আমাদের হাতের মুঠোয় চলে আসছে। তো সব কিছুরই যে শুধুমাত্র ভালো দিকগুলো থাকবে কিন্তু কোনো নেতিবাচক দিক থাকবে না এরকম তো না। প্রত্যেকটা জিনিসের যেরকম করে ভালো দিক রয়েছে ঠিক তেমনি অনেক নেতিবাচক দিকগুলো তো আছে, তাই না? তো সেই নেতিবাচক দিকগুলোর মধ্যে কয়েকটা, যেমন নাম্বার ওয়ান, ইন্টারনেট প্রযুক্তির ফলে অনেক ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা থাকছে না, অর্থাৎ তথ্য চুরি হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে যেরকম আমরা আমাদের ইনফরমেশন বিভিন্ন ধরনের বিভিন্ন তথ্য যেগুলো আমাদের আম, থাকতো, সেই তথ্যগুলো আমরা কি করতে পারতাম, সিক্রেট করে রাখতে পারতাম। কিন্তু এখন দেখা গেল যে এই বর্তমান প্রযুক্তির সময়ে আমরা কি করতে পারছি না, কোনো ধরনের তথ্যকেই আমরা আসলে সিকিউর করে রাখতে পারছি না, সেগুলো কোনো না কোনোভাবে চুরি হয়ে যাচ্ছে। তারপর সাইবার আক্রমণ বাড়ছে। সাইবার আক্রমণ মিন্স এই যে হ্যাকিংয়ের যে ব্যাপারটা, আসলে সেই হ্যাকিংগুলো কিন্তু যত সময় যাচ্ছে আসলে বেড়েই যাচ্ছে। তারপর হচ্ছে ই কমার্স হুমকির সম্মুখীন। হ্যাঁ, ই কমার্স ব্যবস্থাটা আসলে অনেকটা হুমকির সম্মুখীন। কেননা সেই লেনদেনের যে ব্যাপারগুলো, সেই লেনদেনের ব্যাপারে দেখা যায় যে আমাদের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। অনেক সময় আমরা আমাদের কাঙ্ক্ষিত যে পাওয়া যেটুকু সেটুকু পাই না এবং বিভিন্নভাবে মাঝখান থেকে মিসইউজ হয়েই যায়। তারপর হচ্ছে ইন্টারনেটের ফলে সবকিছু সহজলভ্য হওয়ায় যুব সমাজের সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এটা আরেকটা গুরুত্বপূর্ণ যে দিকটা, আসলে ইন্টারনেটের মধ্যে যেরকম আমরা ভালো ইনফরমেশনগুলো পাই ঠিক তেমনি নেগেটিভ ইনফরমেশন যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক ছড়ানো ছিটানো আছে। কিন্তু দেখা যায় যে আমাদের যুব সমাজ অনেকে এই নেগেটিভ জিনিসগুলো ফলো করে বা সেগুলোর প্রতি উৎসাহিত হওয়ার জন্যই আমাদের সামাজিক বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো আসলে সংঘটিত হচ্ছে, যেটা আসলেই আমাদের জন্য একটা অনেক, মানে কি বলবো, একটা বাজে একটা ব্যাপার।
তারপর হচ্ছে সবল এবং দুর্বলের মধ্যে ব্যবধান বাড়ছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটাই। যারা এগুলোকে ইউজ করতে পারবে তারাই হবে সবল, আর যারা ইউজ করতে পারবে না তারাই থাকবে দুর্বল। তো সবল তো সর্বদাই দুর্বলের উপর অত্যাচার করেই তো আসছে, এটা তো হচ্ছে আমাদের ট্র্যাডিশন। যাক, তারপর হচ্ছে ডিজিটাল ডিভাইস দ্রুত বাড়ছে এবং অদক্ষরা কর্ম হারাচ্ছে। অ্যাবসলিউটলি রাইট একটা আসলে ইম্প্যাক্টস। কারণটা কি? এই ডিজিটাল ডিভাইসের যত বেশি প্রসার ঘটছে, অর্থাৎ যত বেশি আমরা ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছি ততই বেশি দেখা যাচ্ছে যে আমাদের লাইফটা ইজি তো হচ্ছে, কিন্তু ইজি হওয়ার সাথে সাথে যারা আমরা দক্ষ এই ব্যাপারগুলোতে, আমরা কিন্তু তার সুফলটা ভোগ করছি। এবং একই সাথে যারা এই ক্ষেত্রে একটু অদক্ষ, তারা কিন্তু তাদের জীবনযাত্রার মানটাকে হারিয়ে ফেলছে। কিভাবে? তারা তাদের কর্মসংস্থান হারাচ্ছে। অর্থাৎ আগে একটা অফিসে ধরো 30 জন লোক কাজ করত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা কম্পিউটার বসিয়ে দিয়ে একজন লোকই কি করতে পারে, ওই 30 জন লোকের কাজ করতে পারে। তাহলে কি কেউ এই এক্সট্রা লোকগুলোকে হায়ার করবে? নিশ্চয়ই না। ঠিক এই সুবিধার জন্যই আসলে অনেক কোম্পানিগুলোতে আমাদের জব প্লেসমেন্টটা অনেক কমে যাচ্ছে এবং যারা দক্ষ সেই ক্ষেত্রে নিয়োজিত হচ্ছে। তারপর হচ্ছে বিশ্বায়নের অবাধ প্রতিযোগিতায় স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক ভবিষ্যৎ অনেকটা অন্ধকারাচ্ছন্ন। আগে শুধুমাত্র আমাদের যে ব্যবসা বাণিজ্যের যে প্রতিযোগিতা, সেটা কি থাকতো? একটা এলাকা ভিত্তিক, অথবা একটা শহর কেন্দ্রিক, অথবা একটা দেশ কেন্দ্রিক, এরকমই তো থাকতো, তাই না? কিন্তু এখন আসলে আমরা যখন বিজনেসটা করি, আমরা কিন্তু এই শহরের চিন্তা বা আমাদের এলাকার চিন্তা করেই কিন্তু করি না। এখন আমাদেরকে কম্পিটিশন করতে হয় পুরো ওয়ার্ল্ডের সাথে। তো সেই ওয়ার্ল্ডের সাথে কম্পিটিশন করতে গেলে যারা উন্নত কান্ট্রি, যারা এই টেকনোলজিকে গ্রেটলি ইউজ করতে পারছে, তারাই কিন্তু আসলে এই প্রফিটেবলটা বেশি হচ্ছে। কিন্তু যে সকল কান্ট্রিগুলো আসলে সেই সুবিধাটা নিতে পারছে না, অর্থাৎ যারা টেকনোলজিতে এখন পর্যন্ত সেই কোয়ালিটির দক্ষ হতে পারেনি, তারাই আসলে অনেকটা অন্ধকারাচ্ছন্ন অবস্থাতে আছে। তো এগুলোই হচ্ছে আসলে আমাদের জন্য এই গ্লোবালাইজেশনের নেতিবাচক দিকগুলো। তারপর হচ্ছে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট যে উপাদানগুলো, বিশ্বগ্রামের ধারণাগুলোর সাথে আরও কিছু উপাদানের কানেকশনটা পাওয়া যায়। যেমন সেই উপাদানগুলোর মধ্যে ইম্পর্টেন্ট একটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা। যোগাযোগ ব্যবস্থা, এখন আমাদের জন্য যোগাযোগ আসলে খুব বেশি একটা পিকুলিয়ার না। কিভাবে পিকুলিয়ার না? কারণ যতই সময় যাচ্ছে আমাদের যোগাযোগের যে মাধ্যমগুলো প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে। কিভাবে? আকাশপথে আমরা যাতায়াত করতে পারছি, জলপথেও যাতায়াত করতে পারছি, তারপর কি সড়ক পথেও যাতায়াত করতে পারছি, তাই না? তো এই যে যোগাযোগ ব্যবস্থার প্রতিনিয়তই উন্নত হচ্ছে। কিভাবে? দেশে বাইরে যাইতে গেলে এখন আগে ট্রেন ইউজ করা হতো, কিন্তু এখন প্লেন ইউজ করা হচ্ছে। তারপর কি উন্নত কোয়ালিটির গাড়ি ইউজ করা হচ্ছে, দ্রুত গতিসম্পন্ন গাড়ি ইউজ করা হচ্ছে। তো এগুলোর মাধ্যমে কি করা যায়? খুবই কম সময়ে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারি। তারপর হচ্ছে সেগুলোতে নতুন করে আমাদের যে সিস্টেমটা হচ্ছে টিকেটিংয়ের যে ব্যবস্থা, টিকেটের জন্য কি করতে হইতো আমাদেরকে? আগে আমরা সাধারণত যেটা করতাম, ফিজিক্যালি গিয়ে টিকিট নিতে হইতো, কিন্তু এখন দেখা যায় আমরা অনলাইনেই টিকিট বুকিং দিয়ে দিই। হোক সেটা ট্রেনের, হোক সেটা রেলের, যে কোনোটারই হোক, আমরা কি করতে পারি? অনলাইনেই আগে থেকেই টিকিট বুক করে রেখে দিতে পারি। তারপরেরটা হচ্ছে ইমেল। এটা হচ্ছে আরেকটা টপ ফিচার্স আমাদের জন্য। এই ইমেল, অর্থাৎ ইলেকট্রনিক মেইল, যেটাকে বলা হয় আসলে ইলেকট্রিক্যাল চিঠি, যেটাকে আমরা বলতে পারি। অর্থাৎ আগে আমরা কি করতাম? একজন আরেকজনের কাছে হাতে লিখে চিঠি পাঠাইতাম। এই হাতে লিখে চিঠি পাঠানোগুলোতে দেখা যাইতো যে যে সময় আসলে চিঠিটা পৌঁছার দরকার সেই সময় চিঠিটা পৌঁছায় না, হয় অনেক লেট, না হয় এর চেয়ে আরও বেশি লেট হইতো, তাই না? কিন্তু এখন সেই একই কাজটা
আমরা করতে পারি কিসের মাধ্যমে? ইমেইলের মাধ্যমে। উইথিন 1 সেকেন্ড এর ভিতরেই আমরা কি করতে পারি, যার কাছে আমরা চিঠিটা পাঠাবো তার কাছে চিঠিটা পৌঁছে যায়। অর্থাৎ আমাদের সময়ের অনেক মানে কি বলবো যে দ্রুত সময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত তথ্যগুলো ট্রান্সফার করতে পারি আমাদের কাঙ্ক্ষিত লোকের সাথে। শুধুই যে আমরা চিঠি পাঠাবো ইমেলের মাধ্যমে তা কিন্তু না। এই চিঠির মধ্যে চাইলে আমরা অডিও পাঠাতে পারি, ভিডিও পাঠাতে পারি, এমনকি কোনো ধরনের ডকুমেন্টের যদি প্রয়োজন হয় সেই ডকুমেন্টটাও কিন্তু আমরা পাঠাতে পারি। দেন হচ্ছে টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিংটা কি? আসলে টেলিফোন ইউজের মাধ্যমে বিভিন্ন ধরনের কনফারেন্সিং করা, এটাকেই বলা হয় টেলিকনফারেন্সিং। অর্থাৎ একজন লোক যদি আমাদের কনফারেন্সে উপস্থিত নাও থাকে, সে টেলিফোনের মাধ্যমে সে যে কোনো ধরনের মিটিং বা সভা বা কনফারেন্স যেটাই বলা হোক না কেন সেটাতে সংযুক্ত থাকতে পারবে। তারপর হচ্ছে ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিংটা কি? এটা আমরা সবাই আসলে এটার সাথে পরিচিত, কারণ আমরা এটা সবাই আসলে ইউজ করি, সবসময় ইউজ করি। তো ভিডিও কনফারেন্সিং হচ্ছে বিভিন্ন সফটওয়্যার যেমন ইমো বা স্কাইপে বা হোয়াটসঅ্যাপ এই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করে সরাসরি একজন আরেকজনকে দেখে কথা বলা এবং তথ্য শেয়ার করা, এটাই হচ্ছে মূলত ভিডিও কনফারেন্সিং। তো এই ভিডিও কনফারেন্সিং এর জন্য আসলে প্রয়োজন হয় আমাদের মাল্টিমিডিয়া এবং ওয়েব ক্যামেরা, তারপর ভিডিও ক্যাপচার কার্ড, মডেম এবং ইন্টারনেট কানেকশন, এটার জন্য মাস্ট লাগে। এবং এটা তোমরা সবাই আসলে বোঝো এবং ভালোই বোঝো, যার জন্য আমি এটা সম্পর্কে আর বিস্তারিত এই মুহূর্তে বলছি না, জাস্ট শুধু তোমাদেরকে জানানোর জন্য এটা বলা আর কি। পরবর্তীতে আমাদেরকে এটার ডিটেলস পড়তে হবে, তখন আমরা বাকিগুলো বুঝে নেব। তারপর হচ্ছে রিজার্ভেশন সিস্টেম। রিজার্ভেশন সিস্টেমটা কি? ওই যেটা আগে বললাম যে আমাদের যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন, সেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আরও একটা ধাপ তৈরি হয়েছে এই রিজার্ভেশন সিস্টেমের জন্য। কারণ কি? এই টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এই সুফলটা আমরা আসলে পাই কিভাবে? আগে ফিজিক্যালি টিকিট বুক করতে হতো, এখন আমাদেরকে ফিজিক্যালি এসে টিকিট বুক করতে হয় না, অনলাইনে আমরা যে কোনো সময় টিকিটটাকে বুক দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে এই যেমন কোনো হোটেলে আমাদের রুম বুক করা, তো আগে দেখা যেত যে সরাসরি যেয়ে তারপর আমরা রুম বুক করতাম। এখন অনেক সময় হয়তো বা যে হোটেলে আমি থাকতে চাই সেই হোটেলে গেলাম কিন্তু সিট নাই, তাহলে কি আমাদের তো কোনো কিছু করারই থাকতো না, ফিরে এসে অন্য হোটেলে যাইতে হতো। কিন্তু আমাদের সেই কষ্টটা এখন আর করতেই হয় না। কিসের জন্য? এখন আমরা ঘরে বসেই দেখে নিতে পারবো যে সেই হোটেলে আমার রুম আছে কি না, বা সেই হোটেলের কি সিট আদৌ কি আমার জন্য রাখা আছে কি না, সেটা আমরা এখান থেকে নিশ্চিত হয়ে যেতেই পারি। সেটা হচ্ছে রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ সহজেই আমরা কি করতে পারি, যে কোনো ধরনের সিট বুকিং বা যে কোনো ধরনের প্লেস বুকিং আমরা করতে পারি, হোক সেটা টিকিট, হোক সেটা রুম, হোক সেটা অন্যান্য কোনো ক্ষেত্রে। তারপর হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান, এই গ্লোবাল ভিলেজের ফলে চাকরি এখন আর একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরেই কিন্তু আসলে আমরা নাই। এখন আমরা আমাদের যে সামগ্রিক যে গণ্ডিটা, এখন লোকাল থেকে পেরিয়ে আসলে আমরা দেশ বা দেশের বাইরেই চলে যাচ্ছি। কিভাবে? যত বেশি আমরা ডিজিটালাইজড হচ্ছি ততই বেশি আমাদের কর্মের পরিধিটা বেড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের জব আমাদের জন্য ক্রিয়েট হচ্ছে, হোক সেটা দেশে হোক সেটা বিদেশে। আমরা যে যে কাজের জন্য দক্ষ সে সেই কাজ পছন্দ মতো করে নিতে পারছি। যদি সেই কাজটা আমার দেশের মধ্যে না থাকে আমি দেশের বাইরে করতে পারছি, বিভিন্ন জায়গাতে করতে পারছি। হয়তোবা অনেক সময় ফিজিক্যালি গিয়ে আমি করছি, হয়তোবা অনেক সময় দেখা যাচ্ছে আমি ঘরে বসেই করছি। তো যারা ঘরে বসে আসলে কাজ করে, অর্থাৎ ঘরে বসে বিদেশের কাজ করা, পুরো ব্যাপারটাকে বলা হয় আসলে আউটসোর্সিং। এবং এর মধ্যে থেকেই দেখা যায় এই বিদেশ থেকে যে টাকা আমি যে ওখানে যেয়ে কাজ করে যে টাকাটা পেতাম
সেই টাকাটা দেখা যায় এখন আমি ঘরে বসে কাজ করে ডেলিভারি দেওয়ার সাথে সাথেই আমি আমার টাকাটা পেয়ে যাচ্ছি। তার মানে কি আমি ঘরে বসেই আসলে বৈদেশিক মুদ্রাটা অর্জন করছি। তো এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম আমাদের রয়েছে, যে প্ল্যাটফর্মগুলোতে আমরা আসলে অ্যাক্টিভ হতে পারি এবং আমাদের কাজগুলো করতে পারি। যেমন হচ্ছে কি, কয়েকটার নাম বলি, যেমন ওডেস্ক, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে এলান্স। এই ধরনের যে সাইট যেগুলো রয়েছে বা এই ধরনের যে কোম্পানি যেগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো কি করে, সেই কোম্পানিগুলোতে বিশ্বের বিভিন্ন কোয়ালিটির যারা বায়ার্স রয়েছেন তারা বিভিন্ন ধরনের কাজকে সেখানে জমা দিয়ে দেয় এবং সেখান থেকে আমাদের কি করতে হয়, প্রতিযোগিতামূলকভাবে সেই কাজ যে আমরা যেটার মধ্যে দক্ষ সেখান থেকে আমরা সেই কাজটুকু করতে পারি এবং সেই ইনকামটা ইমিডিয়েটলি আমরা করতেই পারি। তারপর হচ্ছে শিক্ষা। শিক্ষার ব্যাপার কিছুটা হয়তো একটু আগেই বলেছি। হ্যাঁ, গ্লোবাল ভিলেজ এর মাধ্যমে আমাদের এডুকেশন সিস্টেমটা আরও ইজি এবং আরও অনেক মজার হয়ে গেছে। আগে যেরকম আমাদের পড়ালেখাটা আমাদের কাছে গতানুগতিক ধারার পড়ালেখাগুলো আসলে একটু বোর্ড টাইপেরই হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের পড়ালেখাগুলো আসলে এত বেশি বোর্ড টাইপের হয় না। কিসের জন্য? আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম ইউজ করতে পারতেছি, মাল্টিমিডিয়া ডিভাইস ইউজ করতে পারতেছি, তারপর কি এই ভার্চুয়াল ক্যাম্পাস ইউজ করতে পারতেছি, তারপর এই যে কোনো ধরনের টপিক, যেমন সায়েন্টিফিক টপিক যদি হয়ে থাকে আমাদের কি করতে হতো, আগে মুখস্থ বিদ্যার উপরেই কিন্তু আমাদের ভরসা করে থাকতে হতো, কিন্তু দেখা যায় এখন আমাদের আর সেই ধরনের মুখস্থ করতে হয় না। কারণ কি, যে টপিক্সটা আমি মুখস্থ করব সেই টপিক্সটা আসলে আমার জন্য তো অজানা, সেজন্যই তো আমরা টপিক্সটা মুখস্থ করি, তাই না? কিন্তু এখন দেখা যাবে যে খুব সহজেই সেই টপিক্সের ওপর বিভিন্ন ধরনের ইনফরমেশন আমাদের ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যেমন হতে পারে সেটার উপর বিভিন্ন ধরনের ভিডিও, হতে পারে সেটার উপর আমার বিভিন্ন ধরনের অডিও, সেই জিনিসগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং অনেক ধরনেরই আছে। তো সহজেই আমরা কি করতে পারি, সেই টপিক্সটা, যে টপিক্সটা আমরা মুখস্থ করব সেই টপিক্সটার উপর আমরা ডিটেলস দেখে নিতে পারি। এর ফলে দেখা যায় যে আমাদের শিক্ষার যে পরিধিটা কম কষ্টে আমরা বেশি শিখতে পারছি এবং বলা যেতে পারে যে অনেকটা হাতে কলমেই শিখে ফেলছি। তো এটা হচ্ছে আমাদের শিক্ষার ক্ষেত্রে এই প্রফিটটুকু আমরা পাচ্ছি এর মাধ্যমে। তারপর হচ্ছে আমাদের যে পড়ালেখার যে সিস্টেমটা এখন অনলাইন ভিত্তিতেই তৈরি হয়ে গেছে, যেটা কিছুদিন আগেও আমাদের মধ্যে ছিল না। কিন্তু এই করোনা প্যান্ডেমিক আসলে আমাদের জন্য এই একটা দিক সবার জন্যই উন্মোচন করে দিয়েছে যে আমরা আসলে ঘরে বসে থেকেও কিন্তু আমরা উপযুক্ত শিক্ষাটা আমরা ঘরে বসেই পাচ্ছি এবং এটার মাধ্যমে অনলাইনে ক্লাস করা, তারপর কি পরীক্ষার রুটিন তৈরি করা, পরীক্ষা নেওয়া, পরীক্ষা দেয়া, তারপর কি সেই পরীক্ষাটাকে মূল্যায়ন করা, সেই অনুযায়ী রেজাল্ট প্রণয়ন করা, সব কিছুই আসলে অনলাইনে করা যায় এবং সেটা অনেক ইজিলি করা যায় এবং শিক্ষা ব্যবস্থাতে হচ্ছে এটা আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ একটা দিক। তো আসলে আজকে আমরা অনেক টপিকসই এই মুহূর্তে পড়ে ফেললাম। আমি আর তোমাদের এই পড়াটাকে আর দীর্ঘায়িত করব না। আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের যে বাকি অংশ যেগুলো, সেই অংশগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব। তবে তোমাদের জন্য আমার যেটা বলার থাকবে, যে টপিকসগুলো আমরা পড়েছি সেই টপিকসগুলো একটু সবসময় একটু পড়ে নিও। যে টপিকসগুলো আমি বলেছি সেগুলো তো একটু দেখেই নেবা, তার ডিটেলস যেগুলো আছে সেই চ্যাপ্টারের সেই ডিটেলসগুলো একটু পড়বা, তাহলে তোমাদের শেখাটা আরও বেশি ইফেক্টিভ হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এ পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো। বাই বাই।